200 কোটি টাকার লোন নিয়ে বেতন দিয়েছি প্রতি মাসে টাকা নিয়ে সেই টাকাতে এখন ইন্টারেস্ট হতে হতে অনেক বড় হয়ে গেছে। সলভেন্ট একটা পার্টি দরকার আমার। আমি বসে নাই, আমি চাইনিজ কোম্পানি দেখছি। চাইনিজ কোম্পানি 2টা অলরেডি মিটিং করে গেছে আমার সাথে, তারা ভাড়া নিতে ইচ্ছুক সেমভাবে, যে আমাকে অ্যাডভান্স দিবে, অ্যাডভান্স দিয়ে আমি গ্যাসের টাকাটা দিয়ে দিব, তারপরে ফ্যাক্টরি রান করব। এইভাবে আমি চেষ্টা করছি এবং দেশীয় যারা ট্রাই করছে এদের সাথেও 2-3টা কোম্পানির সাথে মিটিং করেছি। কিছু টাকা দিয়ে এটাকে রিশিডিউল করি, যে খেলাপি যে না হয়ে যায়। খেলাপি হয়ে গেলে তো বিজনেসই বন্ধ হয়ে যাবে। মনে শান্তি নেই, চেহারায় শান্তি আসবে কোত্থেকে। আসসালামু আলাইকুম, এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি ঢাকাই ছবির বেশ আলোড়ন তোলা একজন প্রযোজক, নায়ক এবং ব্যবসায়ী অনন্ত জলিল। তার ফ্যাক্টরির অনেকগুলোই এখন এক অর্থে শাটডাউন। কেন? নানা বিষয় নিয়ে এবং সমসাময়িক অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো মিস্টার জলিলের সঙ্গে। মিস্টার জলিল, এনটিভির পক্ষ থেকে স্বাগতম। আপনার চেহারা দেখে তো মনে হচ্ছে খুব বেশি আপনি ভালো নেই, সুখে নেই অন্তত। মানে সুখের যেই প্রলেপ থাকে চেহারার উপর, সেটা আমি অন্তত দেখতে পাচ্ছি না। আসলে কতটা সুখ অসুখের মাঝামাঝি? ধন্যবাদ জাহিদ ভাই আপনাকে। মনে শান্তি নেই, চেহারায় শান্তি আসবে কোত্থেকে। গ্যাসের বিল না দেওয়াতে আজকে আমাদের এই অবস্থা। ফ্যাক্টরি যেটা দেখছেন প্রবলেম হয়ে আছে, নিটিং, ডাইং, ফ্ল্যাট বেড প্রিন্ট, এই ফ্যাক্টরিগুলো চলছে না বিকজ অফ গ্যাস নাই। তো আমরা ইলেকট্রিক বয়লার দিয়ে হলো গার্মেন্টসের আয়রন চালাচ্ছি, ইলেকট্রিক বয়লার দিয়ে। যেহেতু আমাদের আগে থেকে অনেকগুলো ইলেকট্রিক বয়লার ছিল, এটা দিয়ে গার্মেন্ট চালাচ্ছে। আমার টেক্সটাইলটা যখন শুরু হয় তখন থেকেই ইঞ্জিনিয়ার সুমন কাজ করতো, একদম স্টার্টিংয়ের থেকে, মেশিন সেট আপের থেকে শুরু করে। ও প্রথমে এখানে জয়েন করে নিজে ইঞ্জিনিয়ার নিয়ে, মানে ও ফ্যাক্টরি ভাড়া নিয়ে নিজে ইঞ্জিনিয়ার নিয়ে গ্যাসের দিয়ে ট্যাম্পারিংটা করেছে। এটা আমার ইমেজের একটা, মানে মানুষ তো আর জুয়েলকে চিনে অনন্ত জলিল। মিস্টার জলিল, আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি মিটার ট্যাম্পারিংয়ের অভিযোগ করলো। মিটার ট্যাম্পারিংটা হলো এরকম যে গ্যাস চুরি করার জন্য মিটারকে ঘুরিয়ে দেওয়া যাতে বিল কম আসে। তো আপনার প্রতিষ্ঠানের এই ঘটনা যখন ঘটলো তখন অনুসন্ধান করে জানা গেল যে আপনি নন, জুয়েল নামে একজনকে আপনি ভাড়া দিয়েছিলেন, তিনি এই অপকাণ্ডগুলো করেছে। এবং তিতাস গ্যাস তো জুয়েলকে চেনে না, আপনাকে চেনে, আপনার গ্যাস লাইন বন্ধ করে দিয়েছে, যার ফলশ্রুতিতে এখন আপনার অনেকগুলো ইন্ডাস্ট্রি বন্ধ। আমাদের প্রশ্ন হলো, এই জুয়েল তো একসময় আপনারই কর্মচারী ছিল, তাকে আপনি কোন হিসাবে মানে আপনার ফ্যাক্টরি ভাড়া দিতে মনস্থির করলেন? 3,13,00,000 টাকা, তারপরে গ্যাস বিল জমা হয়ে গেছে 2,10,00,000 টাকা, ওয়ার্কারের বেতন আছে, এই সব কিছু মিলে 8 কোটি টাকার উপরে ওর সাথে ঝামেলা, যেটা নিয়ে আমরা 8 কোটি কত টাকার মামলা করেছি ওর নাম। যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে আপনার অধিকাংশ ফ্যাক্টরি প্রায় শাটডাউনের মতো অবস্থা। শাটডাউনের মতন করা কি, আমার টেক্সটাইল চলছে না। যেমন আমার নিজের টেক্সটাইল থাকা সত্ত্বেও আমি এখন ডাইং করাচ্ছি 3টা ফ্যাক্টরিতে বাইরে, টাকা দিয়ে, নিজের টাকা দিয়ে আরও ডাইং করানো হচ্ছে। গার্মেন্টসগুলো চালানো হচ্ছে, ওই যে বললাম ইলেকট্রিক বয়লার দিয়ে আয়রন করা হচ্ছে, গার্মেন্ট চালানো হচ্ছে। বাট যেই আমার নিজের টেক্সটাইল, যেটাতে আমি উল্টা টাকা পাবো, এখন আমার পকেটের টাকা দিয়ে ডাইং করানো হচ্ছে। এই বিপদের সম্মুখীন হচ্ছে, আল্লাহ এই বিপদ থেকে আমাকে উদ্ধার করবে, কারণ আমি তো ক্ষতি করিনি কারো। আপনার ব্যাংকের অবস্থাও তো নাজুক, ব্যাংকেও তো আপনার অনেক খেলাপি জমে গেছে এবং আর কিছুদিন গেলে আপনি সরাসরি খেলাপির খাতায় ঢুকে যাবেন কিংবা ঢুকে যাওয়ার প্রক্রিয়ায় আছেন। এই চ্যালেঞ্জ কীভাবে মোকাবেলা করবেন? ব্যাংকে ওই যে বললাম 200 কোটি টাকার লোন নিয়ে বেতন দিয়েছি প্রতি মাসে টাকা নিয়ে সেই টাকাতে এখন ইন্টারেস্ট হতে হতে অনেক বড় হয়ে গেছে। ইউক্রেন যুদ্ধটা না হলে আমরা এই টাকা শোধ করে দিতে পারতাম। ইউক্রেন যুদ্ধের কারণে 30-35% গার্মেন্টস প্রাইস কমে গেল, অর্ডার কমে গেল। কিছু টাকা দিয়ে এটাকে রিশিডিউল করি, যে খেলাপি যে না হয়ে যায়। খেলাপি হয়ে গেলে তো বিজনেসই বন্ধ হয়ে যাবে। আপনার একাধিক শিল্প প্রতিষ্ঠানের টাকা অচল, এদিকে ব্যাংক লোন বেড়ে যাচ্ছে। আপনার কাছে কি এখান থেকে এক্সিট আউট হওয়ার পথ কি আসলে? তো একটা সময় কি মনে হয় না যে এভাবে চলতে থাকলে একটা সময় এই নাম করা এই সাম্রাজ্য দেউলিয়ার দিকে চলে যাবে? অতীতে তো অনেকগুলো চলে গেছে। আপনার কথা কীভাবেই অস্বীকার করি, কারণ তাহলে তার এত ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যেত না। কিন্তু বর্তমান যে অবস্থায় আপনি যাচ্ছেন, আমরা যাচ্ছি,
তাতে করে কতদিন অন্তত যে কিছু শ্রমিক এখনও কাজ করছে তাদের কন্টিনিউশনটা কতদিন আপনি অব্যাহত রাখতে পারবেন? বিষয়টা হচ্ছে হলো ব্যাংক যতদিন সাপোর্ট দিয়ে যাবে ততদিন ইন্ডাস্ট্রি চলবে। ব্যাংক যদি ধরেন আজকে আমার ইনস্টলমেন্ট ধরেন 10 কোটি টাকা দিতে হবে, এখন আমি বললাম যে ভাই আমার বিজনেস থেকে আপনি 5 কোটি টাকা নিয়ে এটা একটু রিশিডিউল করে দেন, তাইলেই আবার ইন্ডাস্ট্রি চলবে। আর যদি ব্যাংক খেলাপি করে দেয় তাহলে তো চলবে না, তাহলে ব্যাংকও কোনো টাকা পাবে না, ইন্ডাস্ট্রিও চলবে না, কিছুই চলবে না। কিন্তু এই যে এখন গ্যাসের বকেয়া বিল প্রায় 2 কোটি টাকা, তারপর সাথে আরও কিছু জরিমানা নিয়ে 2-4 কোটি টাকার একটা বিষয়, এই 4 কোটি টাকা দেওয়ার মতো কি আপনার নিজস্ব সক্ষমতা নাই? না, শুধু সক্ষমতা থাকলেও হবে না, কারণ কি গ্যাসের লাইনটা আপনি যখনই সচল করবেন তখন আপনার টেক্সটাইলটা চালাতে হবে। টেক্সটাইল চালানোর মতন অর্ডার আমার কাছে নেই। টেক্সটাইল চালানোর মতন যে মাসে 550 টন কাপড়, এটা আমার কাছে অর্ডার নেই। আমাকে এই জন্যেই আমি বসে নাই, আমি চাইনিজ কোম্পানি দেখছি। চাইনিজ কোম্পানি 2টা অলরেডি মিটিং করে গেছে আমার সাথে, তারা ভাড়া নিতে ইচ্ছুক সেমভাবে, যে আমাকে অ্যাডভান্স দিবে, অ্যাডভান্স দিয়ে আমি গ্যাসের টাকাটা দিয়ে দিব, তারপরে ফ্যাক্টরি রান করব। এইভাবে আমি চেষ্টা করছি এবং দেশীয় যারা ট্রাই করছে এদের সাথেও 2-3টা কোম্পানির সাথে মিটিং করেছি। কারণ আমার দরকার হচ্ছে আমার যেই ক্যাপাসিটিটা দরকার লোকাল ফ্যাব্রিকের, সেই ফ্যাব্রিকটা আমি যে ভাড়ার টাকার থেকে যে আমি প্রডিউস করতে পারি, যে আমার পকেট থেকে যে না যায়, আর ইন্ডাস্ট্রিটা যে রানিং থাকে, এইটা আমার দরকার। এরকম একটা সলভেন্ট একটা পার্টি দরকার আমার। ধরেন ব্যাংক কালকে আপনার সহযোগিতা বন্ধ করে দিল, পার্টিও এলো না, দেন তাহলে তো সব কিছুই বন্ধ হয়ে যাবে। ব্যাংক যদি সহযোগিতা যদি বন্ধ করে দেয় তাহলে তো সব কিছু বন্ধ হয়ে যাবে। এই পরিস্থিতিতে রাতে ঘুম হয়, স্বাভাবিক ঘুম হয় আপনার? না, আমি তো আসলে সেই ধরেন অ্যালার্ম দেওয়া থাকে 4টা 20-এ, উঠে তাহাজ্জুদ নামাজ পড়ব, ফজর নামাজ পড়ে তারপরে আবার 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য শুয়ে থাকি, কিন্তু আমার অ্যালার্মে কোনো কাজ হয় না। দেখা যায় ওই 3টা 3:30টার সময় উঠে বসে আছি আমি। ঘুম হয় না? ঘুম হয় না। টেনশনটা কোথায়, চিন্তা কোথায়, কাদের নিয়ে? টেনশন এইটাই, কর্মসংস্থানটা টিকিয়ে রাখা এই সবচেয়ে বড় টেনশন। কর্মসংস্থান টিকে থাকা মানে মানুষেরও চাকরিটা থাকলো, কর্মসংস্থান থাকলো, দেশের আয়োন্নতি হলো, তারপরে ব্যাংকের টাকাটা রীতিমতো পরিশোধ করা সম্ভব হবে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন অভিনেতা এবং ব্যবসায়ী অনন্ত জলিল। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে আবারও চেষ্টা করব আপনাদের সামনে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।